আজ আমরা এমন এক জাতির কথা বলবো যারা দরিদ্র থেকে কিভাবে সর্বোচ্চ ধনী পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সময়টা ছিল অক্টোবর মাসের সকাল, সালটা সম্ভবত 1969। উত্তর সাগরের তীরে দাঁড়িয়ে কুয়াশা ভেদ করে এগিয়ে আসছিল ঠান্ডা বাতাস। বাতাসে যেন এক অদ্ভুত নীরবতা, এক রহস্যের গন্ধ। ঢেউগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল, যেন কিছু বলতে চাইছে। আমরা জানি প্রকৃতি অনেক সময় ইশারা দেয়। তাদের ইশারা ছিল তারা বলতে চাচ্ছিল তাদের বুকের নিচে লুকিয়ে আছে, মানে সমুদ্রের নিচে লুকিয়ে আছে অজানা গোপন রহস্য। সেই সাগরের নিচে আগে 10 বছর ধরে চলছিল এক অদম্য অনুসন্ধান। প্রায় 2 শতাধিক কূপ খনন করে ফেলা হয়েছিল, একটার পর একটা, প্রতিটি নতুন আশার প্রতিশ্রুতি নিয়ে। এই পাবো, আমি এখান থেকে পাবো। কিন্তু সবাই হাল ছেড়ে দিয়েছিল। প্রতিবারই শেষে অপেক্ষা করছিল কেবল শূন্যতা, হাহাকার। শীতল বাতাসের সঙ্গে ফিরে এসেছে হতাশার দীর্ঘশ্বাস। নরওয়ের ভূতাত্ত্বিক সমাজ তখন প্রায় নিশ্চিত, যারা এগুলো খনন করে, উত্তর সাগরে তেল নাই। তারা হাল একেবারে ছেড়ে দিয়েছিল। সবাই ভেবেছিল এক ব্যর্থ স্বপ্ন। ঠান্ডা ঢেউয়ের নিচে কেবল নিরাশা আর নোনা জল ছাড়া কিছুই নেই। কিন্তু ইতিহাস তখনও তার সবচেয়ে নাটকীয় অধ্যায়টি খুলে দেখায়নি। দর্শক, এই দিকটা আপনারা একটু ভালো করে দৃষ্টি রাখেন, মজা পাবেন নিশ্চয়ই। সেই ধূসর সকালে উত্তর সাগরের বুকের নিচে পৃথিবীর এক লুকানো সম্পদ নিঃশব্দে অপেক্ষা করছিল। আমাকে তুলো, আমাকে নিয়ে যাও, আমাকে তোমরা নিয়ে তোমরা ধনী হও। এই ধরনের একটা কাল্পনিক কথা পুরো নরওয়ের মধ্যে ছড়িয়ে পড়েছিল। একটি আবিষ্কার যা বদলে দেবে সেই জাতির ভাগ্য। কোন জাতি? সে নরওয়ের জাতি। আর হয়তো পুরো বিশ্বের জ্বালানি, রাজনীতিরও সব কিছু ওলটপালট করে দেবে। তবুও নরওয়ের সরকার এবং আন্তর্জাতিক কোম্পানিগুলো হাল ছাড়েনি। স্বাভাবিকভাবে তারা চেষ্টা করে গেছে। অবশেষে সেই দিনটি আসলো, সেই মহেন্দ্রক্ষণ। সেটা ছিল 25শে অক্টোবর। সালটা একই ছিল, 1969। এক পর্যায়ে একটি কূপ থেকে বের হলো সেই কালো উজ্জ্বল তরল, যাকে আমরা ব্ল্যাক গোল্ড বলে থাকি। একটি আবিষ্কার যা নরওয়ের ভাগ্য চিরতরে বদলে দিবে। এটা ছিল শুরুটা। নরওয়ে, যা ভাইকিং যুগে দারিদ্রতার প্রতীক ছিল, আজ বিশ্বের সবচেয়ে ধনী জাতিগুলোর একটি। তাদের মাথাপিছু আয় এমন এক স্তরে পৌঁছেছে যা অনেক ধনী পশ্চিমা দেশের তুলনায় অনেক অনেক বেশি। কিন্তু এই ধন সম্পদের গল্পের আড়ালে লুকিয়ে আছে এক অজানা চ্যালেঞ্জ। আপনি একটা সম্পদ পেলেন, এটাকে তো রক্ষা করতে হবে। কিভাবে রক্ষা করবেন তার উপর নির্ভর করবে আপনার ভাগ্য, আপনার ভবিষ্যৎ, আপনার নেক্সট জেনারেশন। সেই গল্পটা শেষের দিকে আছে, আপনারা থাকবেন। তেলের রাজস্ব নিশ্চিত করেছে সরকারি শিক্ষা, স্বাস্থ্য এবং গণতন্ত্র বিশ্বাসীদের জন্য নিশ্চিত করেছে সুদৃঢ় সামাজিক সুরক্ষা। কিন্তু এর বিপরীতে দেশে তৈরি হচ্ছে নতুন উদ্ভাবনী উদ্যোগের অভাব, কম R&D বিনিয়োগ, শিল্পে নবীন পণ্যের জন্ম সীমাবদ্ধতা। নরওয়ের সমাজ ধনী হলো, তারা কল্পিত অলসতার ফাঁদ ক্রমে উন্মুক্ত হচ্ছে। আমি যে ভয়ের কথাটা বলেছিলাম সেটাই। আর খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আজ আমরা নরওয়ে সেই রূপকথার গল্প নিয়ে আলোচনা করব। ভাইকিং যুগে নরওয়ে ছিল স্ক্যান্ডিনেভিয়ার সবচেয়ে দরিদ্র দেশ। শিল্পায়নের পরও সুইডেন ও ডেনমার্কের তুলনায় অনেক পেছনে ছিল তারা। কিন্তু আজ নরওয়ে বিশ্বের ধনী দেশের তালিকার শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে। মাথাপিছু আয় যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি। সেটা কি ভাবা যায়? এক সময় ভাইকিং যুগে যে নরওয়ে এত দরিদ্র ছিল, এখন তারা যুক্তরাষ্ট্রের চেয়েও মাথাপিছু আয় বেশি। এই অলৌকিক পরিবর্তন সম্ভব হলো কিভাবে? কিছুটা অংশ প্রথম দিকে আপনাদের বলেছি। এখন মূল ঘটনায় যাই। ব্রিটেনের চাপের মধ্যে নরওয়ে 1965 সালে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মেডিয়ান লাইন নীতিতে গুরুত্বপূর্ণ চুক্তি সই করে। নরওয়ের নিজস্ব তেল উত্তোলনের সক্ষমতা একেবারে ছিল না, তাই বিদেশি কোম্পানির উপর নির্ভর করতে হতো তাদের। বাট শর্ত ছিল অত্যন্ত কঠিন। সম্পদের মালিক হবে রাষ্ট্র এবং কোম্পানি দিতে হবে প্রচুর রয়্যালিটি ও কর। এই দিকটা থেকে আফ্রিকার সাথে নরওয়ের পার্থক্য। আফ্রিকায় প্রচুর তেল ছিল, প্রচুর স্বর্ণ ছিল,
কিন্তু তাদেরও নরওয়ের মতো এগুলো উত্তোলনের জন্য কোনো প্রযুক্তি ছিল না, তারাও বিদেশিদের সাথে চুক্তি করেছিল, কিন্তু এই যে ক্লজগুলো নরওয়ে রেখেছে সেই ক্লজগুলো তারা রাখতে পারেনি বলে আজ তারা দারিদ্র্যের চরম সীমায়, গৃহযুদ্ধে একদম নিষ্পেষিত একটি দেশ। অথচ আপনি নরওয়েকে দেখুন। এই জন্য আমরা দেখে থাকি, ইতিহাসও বলে, যে সরকার, যে গভর্নমেন্ট যত বেশি বুদ্ধিমান, যারা ভবিষ্যৎ দেখতে পারে আগে, তার নিজের নতুন প্রজন্মের জন্য সুরক্ষিত একটি ভবিষ্যৎ রেখে যেতে চায়, তাদের মাথা থেকে এ ধরনের বুদ্ধিগুলো আসে। এখানেই পার্থক্য। আমরা আবার ফিরে যাই 1969 সালে। সেখানে একটি নাম, সেটি হচ্ছে অ্যাকোফিক্স। এই অ্যাকোফিক্স কি? উত্তর সাগরের সবচেয়ে বড় তেল ক্ষেত্র, তার নাম দেওয়া হয়েছিল অ্যাকোফিক্স। এরপর একে একে স্টার্টফোর্ড, গুলফাক্স, ওসেবার্গ এবং 1979 সালে ট্রল। নরওয়ের গ্যাসের 40% সরবরাহ এখান থেকে হয়ে থাকে। আর মোট রপ্তানিতে নরওয়ে বিশ্বের 8ম, কিন্তু মাথাপিছু রপ্তানিতে বিশ্বের 2য়। এখন আমি বলবো, কিছুক্ষণ আগে আমি যে আপনাদের বলেছিলাম যে এই তেল বা গ্যাস পাওয়ার পর তাদের কর্মক্ষমতা কমে গেছে, তারা আয়েশে জীবনযাপন করছে, এটার উদাহরণ এখন দেখা যাচ্ছে। কি হচ্ছে? হাউজিংয়ের যে বাজার, ঋণের স্তর এবং শিল্পের নবীন, মানে যারা তরুণ, তাদের উদ্ভাবনী অভাবের সঙ্গে মিশে যাচ্ছে এক নতুন প্রশ্ন: এই তেলের সম্পদ কি শুধু ভাগ্য, নাকি দীর্ঘমেয়াদী চিন্তাশীল নীতির ফল? সহজ করে বললে হবে, আপনি যদি খুব সহজে কিছু পেয়ে যান, সেটা ধরে রাখার ক্ষমতা আপনাকে রাখতে হবে। আপনার অন্য অন্য সেক্টর আরও উন্নতি করতে হবে। আপনি তাকান মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে, আপনি তাকান ইউরোপের অন্য অন্য কান্ট্রির দিকে, তাদের নিজস্ব সম্পদ রয়েছে, তারপরেও কিন্তু তারা বিভিন্ন সেক্টরে এগিয়ে যাচ্ছে। কিন্তু নরওয়ে এখান থেকে অনেক পিছনে আছে। তাই ফসফেটের বিশাল রিজার্ভে নিশ্চয়ই আছে সম্ভাবনা, কিন্তু এর সত্যিকারের রূপান্তর এবং অর্থনৈতিক স্থায়িত্ব কি হবে, তা এখনও সময় বলবে। নরওয়ের গল্প শুধু তেলের নয়, কিন্তু এটি ভাগ্য, গণতন্ত্র, আধুনিকতা এবং অলসতার এক জটিল মেলবন্ধনের গল্প। একটাকে ছাড়া একটাকে আপনি আলাদা করতে পারবেন না, সব একই সুতে বাঁধা। এক দেশে যা মুহূর্তের মধ্যে ধনী হলো, সে দেশের ভবিষ্যৎ এখন জ্ঞান, কৌশল এবং সাহসের পরীক্ষায় পড়ে গেছে তারা। উত্তর সাগরের সেই কালো তরল কেবল তেল নয়, এটি একটি জাতির স্বপ্ন ছিল, সম্ভাবনা ছিল এবং এক চ্যালেঞ্জের প্রতীকী ছিল। চ্যালেঞ্জ হচ্ছে, আমি বারবার বলছি, কোনো কিছু আপনি যদি অমূল্য সম্পদ পান, সেটা ধরে রাখা। এখন নরওয়ের হাউজিং খাত চরম বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। দাম বেড়েছে 56%, কারণ সরকার সব কিছুর উপর কর বসায়, কিন্তু প্রথম বাড়ি বিক্রেতা কোনো মূলধন লাভ কর পান না। ফলাফল, পরিবারের ঋণের আয়ের 200% ছাড়িয়ে গেছে, বিশ্বে যা সর্বোচ্চ। একদিকে দেখেন আপনার মাথাপিছু আয় বেশি, আবার একদিকে মাথাপিছু ঋণের পরিমাণও বেশি। শুধু তেলের উপর নির্ভর করলে যা হয়। তেল ফুরোলে কি হবে? $1,000,000 প্রশ্ন। ভাগ্যক্রমে নরওয়ে বসে আছে পৃথিবীর সবচেয়ে বড় ফসফেট রিজার্ভের ওপর, যা ইভি ব্যাটারি, সৌর প্যানেল ও সার উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এবার কিন্তু সহজ হবে না। সমাজতান্ত্রিক দল ইতিমধ্যে নতুন খনির অনুমতি বন্ধ করে দিয়েছে। তারা বলছে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। তাই নরওয়ের সামনে বিপদ, যদি তারা বিকল্প কোনো উপায় না বের করে। নরওয়েকে ভাগ্যবান বলা যায় এই কারণে, গণতন্ত্র এবং কম দুর্নীতি সাধারণ মানুষের জন্য পুরো তেল রাজস্ব নিশ্চিত করেছে। এটা একটা পজিটিভ দিক। সেখানে দুর্নীতি কম এবং রাজস্বটা ঠিকঠাকভাবে ভাগাভাগি হয়। আর শিক্ষা বিনামূল্যে, জনকল্যাণে ব্যয় হয় সর্বোচ্চ। আমরা যে সামাজিক নিরাপত্তার কথা বলি সেটা। কিন্তু এই অর্থের আড়ালে লুকিয়ে আছে, ওই আবার বলছি, একটা কথা চলে আসছে, অলসতা। দেশটি কিছু না করার আধুনিকতার শীর্ষে। এটা একটু ব্যঙ্গ করে বললাম, কারণ হচ্ছে তারা কিছু করছে না, তারপরেও তারা শীর্ষে রয়েছে। নরওয়ের গল্প শুধু তেলের নয়, এটি এক জাতির ভাগ্য, শ্রমনিষ্ঠার অভাব এবং গণতান্ত্রিক মূল্যের সমন্বয়ের এক জটিল অধ্যায় তারা পার করছে। 69 সালে উত্তরের ঠান্ডা সাগরের তলদেশে খুঁজে পাওয়া এক কালো তরল শুধু অর্থনৈতিক বিপ্লব এনে দেয়নি, বরং পুরো জাতিকে এমন একটি নিরাপদ আস্তানা প্রদান করেছে যেখানে ধন সম্পদ, শিক্ষা, স্বাস্থ্য এবং কল্যাণ সবই সমানভাবে ছড়িয়ে আছে, কারণ সরকার সুযোগ করে দিচ্ছে। কিন্তু সেই ধন সম্পদের ছায়ায় লুকিয়ে আছে
নরওয়েজিয়ানদের সমাজের একটি নিঃশব্দ কিন্তু গভীর সতর্কবার্তা। আবার ফিরে আসছে সেই অলসতা, কোনো কিছু না করার প্রবণতা। এটা খুবই মারাত্মক ব্যাধি, শুধু নরওয়ের জন্য না, বিশ্বের যে কোনো দেশ, যে কোনো জাতির জন্য। এখানে আপনি তুলনা করতে পারেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে। সেখানে স্বর্ণ, তেল, গ্যাস সবই আছে, কিন্তু তারা আয়েশে জীবনযাপন করে। আমি কাদের কথা বলছি বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন। ওই দিকটা না যায়, আমরা নরওয়ের মধ্যেই থাকি। একদিকে দেশের মাথাপিছু আয় বিশ্বের সেরা, অন্যদিকে R&Dতে বিনিয়োগ, নতুন উদ্ভাবন ও স্টার্টআপের জন্ম, শিক্ষার বৈজ্ঞানিক উৎকর্ষ সবই অপেক্ষাকৃত নিচে। অথচ কোনো অন্য দারিদ্রতম দেশে এগুলো কিন্তু উপরের দিকে রয়েছে। তাদের কোনো সে ধরনের সম্পদ, প্রাকৃতিক সম্পদ নয়, নিজস্ব চেষ্টায়, শ্রমে, মেধায় তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। তাই বলা যায় আজকে ধনীর উচ্ছ্বাস যতটা বাহ্যিক, বাইরে দেখানোর মতো, ভবিষ্যতের সাফল্য ততটা আত্মনির্ভর নয়। আমি যদি কোনো কিছু, ওই যে 69 সালে 65 সালে যে চুক্তি করেছিল যে আমাদের সম্পদ আমরা নিজেরা তুলব, কিভাবে রিফাইন করবে, এগুলোর যন্ত্রপাতি বা প্রশিক্ষণ আমাদের নাই। এগুলো হয়তো এখন নরওয়েজিয়ানরা পারে, তাদের কোম্পানি রয়েছে, কিন্তু নতুন নতুন সেক্টরে তাদের কিন্তু সেই পড়ে আছে 1965 সালে। তেল ফুরোলে বা বৈশ্বিক শক্তি ও প্রযুক্তির মানচিত্র যদি বদলে যায়, তাহলে নরওয়ের অপ্রস্তুত মনোভাব একদিন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। আমরা অনেক গল্প শুনে যাই না যে একদিনের ধনী একদিনের দারিদ্র, সেই অবস্থা নরওয়েজিয়ানদের মধ্যেও দেখা দিতে পারে। নরওয়ের গল্প আমাদের শেখায় যে শুধু ভাগ্য দীর্ঘমেয়াদী স্থায়ী সমৃদ্ধি দিতে পারে না। যেটা আমরা বলে থাকি, ভাগ্যে ছিল বলে আমরা বড়লোক হয়েছি, ভাগ্যে ছিল বলে আমরা গরিব। আপনাকে কাজ করতে হবে, আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে নতুন টেকনোলজির সাথে এগিয়ে যেতে হবে, নতুন কিছু আবিষ্কার করতে হবে, এন্টারপ্রেনার হতে হবে। তাহলে আপনার ভাগ্য আপনি নিজে গড়বেন। আপনার ভাগ্য যদি আপনি নিজে গড়েন, তাহলে জাতিও এগিয়ে যাবে, আপনার দেশটাও এগিয়ে যাবে। তাই বলা হয়, সমৃদ্ধি যতই বড় হোক, যদি তার শিল্প, জ্ঞান, উদ্ভাবন ও মানুষের দক্ষতায় রূপান্তরিত না হয়, তা একদিন কমে একেবারে সীমিত হয়ে যাবে। নরওয়ের তেলের গল্প একদিকে আমাদের মুগ্ধ করে, অন্যদিকে সতর্ক করে। সফলতার চূড়ান্ত মাপকাঠি কখনো শুধু সম্পত্তিতে নয়, বরং তার সাথে যে জাতি নিজেকে অভিযোজিত ও উদ্ভাবনশীল। শব্দগুলি একটু কঠিন, সহজ করে বলবো। আপনার কাছে সম্পদ আছে, আপনি এটা সর্বোচ্চ ব্যবহার করবেন, অন্যান্য সেক্টরেও কাজ শুরু করবেন। সেটাই উদ্ভাবনশীল মানে কি, আপনাকে আরও নতুন জিনিস আবিষ্কার করতে হবে, যেগুলো আপনার দেশের জন্য এবং সারা বিশ্বের জন্য কাজে লাগতে পারে। এগুলো যদি বজায় রাখতে পারে, তাহলে সেই সম্পদ আপনার জন্য চিরস্থায়ী হবে। উদাহরণস্বরূপ, আপনি কিছু টাকা পেয়েছেন, আপনি ব্যাংকে রাখছেন, তার ইন্টারেস্ট নিয়ে আপনি চলছেন, অথচ ব্যাংকটা যদি দেউলিয়া হয় আপনার সব কিছু যাবে। সেই টাকাটা যদি আপনি কোনো ব্যবসায় খাটান, ধীরে ধীরে আস্তে লস লাভ হতে আপনি যদি লেগে থাকেন, অবশ্যই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। আপনি এই ব্যবসাটাকে আরও বড় করতে পারবেন। আর যদি পুরো বিষয়টা আমি সংক্ষেপে একটু বলি, সেটা হচ্ছে নরওয়ের গোপন গল্প বলছে, এক মুহূর্তে ধন সম্পদ জাতিকে ধনী বানাতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী নিরাপত্তা, জ্ঞান ও সেই উদ্ভাবনের বিন্যাস ছাড়া সেই সম্পত্তি একদিন শুধু স্মৃতিতেই রয়ে যাবে। তারা বলতে পারবে একদিন আমরা এরকম ছিলাম, ওই রকম ছিলাম, যদি আপনার বর্তমান এবং ভবিষ্যৎটা সিকিওর না হয়। এক দেশ যা একসময় পৃথিবীর চোখে উদ্ভাবনী ও সমৃদ্ধির প্রতীক ছিল, এরা কিন্তু এই কাজগুলো করে এসেছে আপনার 65 থেকে 80 দশক পর্যন্ত। তার ভবিষ্যৎ নির্ভর করছে আজকের চেষ্টা, উদ্ভাবন এবং সতর্কতার উপর। মাটির নিচে যতদিন বা সমুদ্রের নিচে যতদিন সম্পত্তি ছিল, নরওয়েজিয়ানরা সেটাকে খুব কষ্ট করে বের করে দিয়ে, সুন্দর ক্লজ দিয়ে তারা নিজেদের উন্নতি করেছে। কিন্তু যখনই সম্পত্তিটা আপনার ঘরে এসেছে, আপনি হয়ে গেছেন অলস। বলা হয়ে থাকে নরওয়েজিয়ানরা মাত্র 4 ঘন্টা, সারাদিনে 4 ঘন্টা কাজ করে, বাকি সময় তারা অলসতায় কাটায়, টিভি দেখে, মোবাইলে সময় কাটায়, ঘুমায়, খাওয়া দাওয়া করে। তো এভাবে যদি একটা জাতি দিনের পর দিন যায়, তাহলে তো সে অলসতার চরমে ডুবে যাবে, হতাশায় ভুগবে, খারাপ দিকে চলে যেতে পারে। তাই এখনই নরওয়ের জেগে ওঠার সময়। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আমি কাজল হায়দার আজ এখানে বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি আগামীকাল একই সময়ে একই চ্যানেলে আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। আপনারা প্রস্তুত তো? ধন্যবাদ সবাইকে।